এইচএসসি আলিম পরীক্ষার্থীরা ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আলোচনা করব বাংলা প্রথম পত্রের অপরিচিত প্রবন্ধ নিয়ে। আজকে এই অপরিচিত প্রবন্ধ নিয়ে আলোচনা করব, যেটা পড়লে তোমরা অবশ্যই সবগুলো অপরিচিতা থেকে সৃজনশীল হোক, এমসিকিউ হোক, যে প্রশ্ন আসুক না কেন তোমরা সবগুলোর উত্তর করতে পারবে এই এক ক্লাসেই। অপরিচিতা গল্প থেকে অপরিচিতা গল্পটা শেষ। ভালো করে এই অপরিচিতা গল্পটা ভালো করে পড়ে নাও। দেখো, এই এক ক্লাসে অপরিচিত গল্পের জন্য একদম শেষ ক্লাস, সবগুলো এখান থেকে তোমরা কমন পাবে। দেখো, প্রথমে লেখক জন্ম মৃত্যুটা জেনে নিবে, সেটা ভালো করে পড়ে নিবে। তারপর আছে ইংরেজি জন্মসাল মনে রাখার কৌশল, কীভাবে জন্মসাল মনে রাখবে সেটা দেওয়া হয়েছে। তারপর বাংলা জন্মসাল মনে রাখার সহজ কৌশল, তারপর জন্মস্থান, তারপর আছে পরিবার উপাধি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কী সেটা, তারপর ছোট গল্প, শেষ গল্প, এগুলো তোমরা সবাই জেনে নিবে। আমি স্কিপ করতে চাই, আমরা মূল গল্পে শুরু করব। তারপর উপন্যাস, তার উপন্যাসগুলো কি দেখে নাও। তাহলে তার উপন্যাসগুলো কীভাবে মনে রাখবো, তার উপন্যাস মনে রাখার সহজ শর্টকাট টেকনিক এখানে দেওয়া হয়েছে। গোড়া চতুরঙ্গের চুকে ভালে দিয়ে ঘরের বাইরে কবিতার সাথে যোগাযোগ করতে গিয়েছিল। তাহলে আমরা কীভাবে বুঝবো সেগুলো? তার মানে এগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো সব উপন্যাস। এখানে আরেকটা দেখো, ভালো করে খেয়াল করো, কবিতার শেষের কবিতা, এই শেষের কবিতাটা হলো উপন্যাস। এটা সবাই ভুল করে, দেখে এটা ভালো করে। এটা হলো শেষের কবিতা থাকলো, এটা হলো উপন্যাস একটা। তারপর নাটক, তার নাটকগুলো দেখে নিবে, নাটক মনে রাখার কৌশলগুলো দেখে নিবে। আমি সবগুলো স্কিপ করতে চাই, তোমরা ভালো করে এগুলো। আমি মূল গল্পটি শুরু করবো। দেখো, এখানে সবগুলো আমি স্কিপ করতেছি, এখানে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে, দেখে নিবে। এখন এখানে যে অপরিচিত গল্প আছে, সে অপরিচিত গল্পে একটা চরিত্র নিয়ে এখানে কথা বলা হয়েছে, সেটা হলো মাকাল ফল। দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ, স্বাদযুক্ত, খাওয়ার অনুপযোগী ফল, বিশেষত্বে গুণহীন। অর্ণাফর্ণাকে ছিল দেবী দুর্গা। তারপর দেখো, ফলগু হলো অন্তঃশিলা নদী। এখানে এগুলো তোমরা দেখো না, অন্তঃফুল হতো অন্দরমহল, ভেতর বাড়ি। তারপর এখানে আমরা যেগুলো খুব দরকার সেগুলো দেখে নিই। এখানে এগুলো তোমরা শব্দার্থ টিকাগুলো তোমরা দেখে নিবে, আমি স্কিপ করলাম। তারপর এখন আমরা বর্ণনার যে চরিত্রগুলো এখানে আছে সেই চরিত্রগুলো সম্পর্কে আমরা জেনে নিব। অনুপম, ভালো করে দেখে নাও, যেগুলো ফললে তোমাদের এই এক ক্লাসে তোমাদের জন্য অপরিচিত শেষ। অনুপম 27 বছরের ছেলে অনুপম, চেহারা বেশ সুন্দর, শিক্ষা জীবনের সকল পরীক্ষাতেই পাস করে গেলেও নিজের জীবন নিয়ে গল্পের শুরুতে তার কিছুটা হতাশ প্রকাশ পায়। তার মানে অনুপম সব বিষয়ে, শিক্ষা জীবনে সব বিষয়ে পাস করেছে। তার বয়স যেমন বেশি না, তেমনি জীবনে তেমন কোনো বড় গুণের অধিকারীও সেই নয়। তার শিক্ষকরা তাকে মাকাল ফল এবং শিমুল ফুলের সাথে তুলনা করেছেন। অনেক ক্ষেত্রেই দেখবে কিছু মা এমনভাবে তার শিশুকে বড় কলে তুলে যে প্রাপ্তবয়স্ক হয়েও সন্তানরা কোনো সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারে না। যেমন অনুপম, তিনি ঠিকভাবে তার সন্তানরা ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না। যেমনইভাবে অনুপম ছিল সেরকম একটি ছেলে। অনুপম নিজের জীবনকে ফলের মতো গুটির সাথে তুলনা করেছে, কারণ তার বয়স 27 বছর। কিন্তু সে সবচেয়ে মনে রাখবো, অনুপমের বয়স হলো 27 বছর, কিন্তু 27 বছর হলেও সে কী করেছে, নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারতো না। তার মানে সবাই কি বলে, মায়ের কথা মতো সে সবসময় চলতো। সে নিজের বিয়ের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, পরে সে এটার জন্য নিজের ভুল বুঝতে পেরেছেন। যাক, এগুলো তোমরা পরে নেবে। তার মানে অনুপম নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতো না। অনুপমের বাবা কে ছিল? অনুপমের বাবা কীরকম ছিল? অনুপমের বাবা গরিব ছিল, কিন্তু পরে ওকালতি পরে তিনি সকল টাকা আয় করেছিলেন। কিন্তু তিনি টাকা আয় করলেও এই টাকা আয় করার জন্য তিনি বিশ্রামও নিতে পারেননি। কিন্তু দুঃখের বিষয় হলো, তিনি এই টাকা আয় করলেও, এত পরিশ্রম করে টাকা আয় করলেও, তার টাকাগুলো খরচ করার আগেই তার টাকাগুলো একদম নিজে খরচ করার আগে তার মৃত্যু হয়েছিল। অনুপমের মা কেমন মেয়ে ছিল? অনুপমের মাও একজন গরিব ঘরের মেয়ে ছিল, কিন্তু হঠাৎ অনুপমের বাবার যখন টাকা হয়েছিল ওকালতি করে, কিন্তু অনুপমের মায়ের কি হলো, অহংকার চলে আসছিল। এখন তার মায়ের মধ্যে সব সময় টাকার একটা অহংকার কাজ করে। তার ছেলেকে তিনি টাকার অহংকার শেখাতে চাইছেন বলে ছেলে মনে করে মায়ের আদরের মানুষ অনুপম, সে তার ছেলেকে বড় করে বিয়ে দিতে চাইতো। এবার অনুপমের বাবা কেমন ছিল? মামার বয়স খুব বেশি না, সে অনুপমের চেয়ে বছরের 6 বড়। অনুপম তার মামাকে তার মূল অভিভাবক বলেছেন। কারণ ছোট বয়সে অনুপমের বাবা মারা যান।
আর সংসারের ভালো মন্দই মামাই দেখাশোনা করেন। তার মানে সমস্ত অনুপমের সমস্ত সব কিছু তার মামাই সব কিছু সিদ্ধান্ত নিত, যা করতে হয় অনুপমের মামাই ছিল, অর্থাৎ পরিবারের দায়িত্ব অনুপমের মামার হাতেই ছিল। মামার সাথে অনুপমের সম্পর্ক ঘনিষ্ঠ। অনুপম তার মামাকে ফলগুল নদীর মতো তুলনা করেছেন, কারণ পুরো সংসারটাকে তিনি নিজের মধ্যে ধারণ করে রেখেছেন। তার বাইরের সম্পর্কে জ্ঞান নেই। তিনি কলকাতার বাইরে পুরো পৃথিবীকে আন্দামান দ্বীপ কুঞ্জ মনে করত। অনুপমের মামা নিজেকে সবসময় অন্যের চাইতে চালাক মনে করতেন। অনুপমের মা এমন ছিল, তিনি মনে করতেন পৃথিবীতে শুধু আমিই চালাক, আর কেউ চালাক নেই। তার মানে আমি সবগুলো বুঝি, অন্য কেউ বুঝে না। তিনি এমন ঘরের মেয়ে আনতে চাইতেন যার বাবার আর্থিক সামর্থ্য কম থাকবে, তাহলে তাদের কথা মেনে চলবে। আর মেয়ের বাবা সবসময় ছেলের মামাকে তোষামত করে চলবে। মামার লোভী দিকটাও এখানে প্রকাশ পায়। তার মানে অনুপমের মামা ছিল একজন লোভী। মেয়ের বাবার অর্থ সম্পদ একদম না থাকলেও হবে না, বংশ ভালো হতে হবে ইত্যাদি নানা চাহিদা অনুপমের মামার। সে তার লোভের কারণে অনুপমের বিয়ে ঠিক করার পরেও তার কাতিল না হওয়া এবং ভালো স্বর্ণ না দেওয়ার অজুহাতে তিনি বিয়ে ভেঙে দেয়। এবার শম্ভুনাথ কে ছিল দেখে নাও। শম্ভুনাথ সেন পেশায় ছিলেন একজন ডাক্তার। তার বয়স 40-এর আশেপাশে। অনুপমের মতে তার চেহারা ছিল বেশ সুন্দর। অনুপমের বন্ধু হরিশের মতে শম্ভুনাথ সেনের পরিবার এক সময় ধনী ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখন আর সেই অবস্থা নেই। তবে এখনও কিছু সম্পদ আছে। তিনি আগে কলকাতায় বাস করতেন, কিন্তু পরবর্তীতে আর্থিক অবস্থা খারাপ হওয়ায় পশ্চিমে বাস করা শুরু করলেন। পশ্চিমে বলতে এখানে কলকাতার বাইরে বোঝানো হয়েছে। শম্ভুনাথ ছিলেন খুব চুপচাপ মানুষ। তার চরিত্র ছিল অনুপমের মামার ঠিক বিপরীত। তিনি সরল মনের মানুষ। অনুপমের মামার মনে হয়েছিল লোকটি প্রতিবাদ করার ক্ষমতা, তার মানে কোনো ব্যক্তিত্ব নেই, প্রতিবাদ করার ক্ষমতা নেই। কিন্তু বিয়ের দিন বোঝা যায় শম্ভুনাথ সেন কেমন লোক, প্রতিবাদ লোক ছিল নাকি অন্য কীরকম ছিল, সেদিন বোঝা গিয়েছে। এখন আমরা দেখে নেব যে অনুপম, যে আমাদের এই এখান থেকে প্রশ্ন করা হয়েছে, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সবাইকে ফ্রিতে অ্যাড করা হয়েছে, এবং ফ্রিতে অ্যাড করা হয়েছে যেটা HSC বা আলিম প্রস্তুতিমূলক গ্রুপ। আরেকটা করা হয়েছে আমাদের প্রাইভেট গ্রুপ, যেখানে অ্যাড ফি দিয়ে ভর্তি হতে হবে। যেখানে অ্যাড ফি দিয়ে ভর্তি হলে তোমরা অবশ্যই 90% সাজেশন তোমরা পেতে পারো। আর যেটা আমাদের HSC আলিম আছে প্রস্তুতিমূলক আছে, সেটাতে অ্যাড হতে চাইলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। সেজন্য আমরা এই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করব। তারপর অনুপমের বিয়ে সম্পর্কিত তথ্য, এগুলো তোমরা পড়ে নিবে। তারপর বিয়ে না হওয়ার কারণ, অনুপমের মামা বিয়ের আগে কল্যাণীর বাবা ঘর থেকে, এটা খুবই দরকারি, পুরো ঘটনা এটাকে নিয়ে কেন্দ্র করে এটাকে নিয়ে হয়েছে। সুতরাং বিয়ে না হওয়ার কারণ এগুলো তোমরা ভালো করে জেনে নিবে। এগুলো যদি তোমরা ভালো করে পড়ো, এই অনুপম থেকে, এই অপরিচিত গল্প থেকে যেটা আসুক না কেন, তোমরা ভালো করে সবগুলো তোমরা লিখতে পারবে। কারণ তোমাদের আগে গল্পটা ভালো করে বুঝতে হবে। এটা এমন একটা ক্লাস, এই অপরিচিতা এটা এমন একটা ক্লাস, এখানে সব কিছু তোমাকে শেষ করে দেওয়া হয়েছে। এখান থেকে পড়লে তুমি সব কিছু A to Z সব কিছু পারবে তুমি। সেই জন্য এই ক্লাসটা তোমার জন্য, অপরিচিতা ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই অপরিচিতাটাকে সৃজনশীল একটা মাস্ট বি আসবে। সেই জন্য বিয়ে না হওয়ার কারণ কি? বিয়ে না হওয়ার কারণ দেখো, অনুপমের মামা বিয়ের আগে কল্যাণীর বাবা ঘর থেকে গামছা করে বেঁধে মেয়ের সমস্ত গহনা নিয়ে এলেন। যথারীতি শেখরা মেপে আর ফরক করে দেখলো যে গহনা ঠিক আছে। গহনা যেই পরিমাণ দিবার কথা, এগুলো সংখ্যায় ধরে এবং ভারে তার থেকে অনেক বেশি ছিল। এই সময়ে একজোড়া কানের দুল শম্ভুবাবু হাতে নিলেন এবং শেখরাকে, অর্থাৎ স্বর্ণকালকে পরীক্ষা দিতে দিলেন। শেখরা জানায় এতে তেমন স্বর্ণ নেই। কল্যাণীর বাবা কানের দুল জোড়া অনুপমের মামাকে ফেরত দিয়ে বললেন, এবং কানের দুল আপনারা রেখে দেন। যেমন দেখো এখানে কি জন্য বিয়ে হচ্ছে না, তারা যেন খাওয়া দাওয়া করে বাড়িতে। তাহলে অনুপমের মামা কল্যাণীর বাবাকে মাফে কম গহনা দিয়েছেন। সন্দেহের দরিদ্র অভাবী বলে উপহাস করতে চাইলেও সেখানে উল্টো অপমানিত হয়েছিল। তাহলে শম্ভুনাথ সেনকে তিনি অপমান করতে চেয়েছিল, কিন্তু অনুপমের মামা কল্যাণীর মামাই কি হলো, অপমানিত হলো। কারণ শম্ভুনাথ সেন এরপর জানায় যে বরপক্ষকে আর সবাই বসতে হবে না, তারা যেন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যান। কারণ এই বাড়িতে তিনি মেয়ের বিয়ে দিবেন না। কেন? কারণ তাকে অপমান করা হয়েছে। যে মানুষজন মেয়ের বিয়ের সময় যে স্বর্ণ পরীক্ষা করার জন্য যে শেখরা এনেছিল, এটার জন্য ওই মেয়ের বিয়ে দিবেন না। তারপর মেয়ের বাবা কি বলছে, আমাকে এখানে অপমান বোধ করা হয়েছে, সেজন্য আমি এই বাড়িতে আর মেয়ে বিয়ে দেব না। শেখরা দিয়ে গহনা যাচাই করাতে কল্যাণীর বাবা অপমান বোধ হয়েছিল। কল্যাণ বাবা মনে করছেন শেখরা দিয়ে এই যে গহনা
গিয়া ফরক করা হয়েছিল, সেটা আমাকে অপমান করা হয়েছে। কল্যাণী কী ছিল? কল্যাণীর বয়স 15 ছিল। তার মানে কল্যাণী, এগুলো তোমরা পড়ে নেবে ভালো করে, তাহলে অপরিচিতা এগুলো গল্প মূল ব্যাপার তোমরা ভালো করে পড়ে নেবা। এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাসে যতগুলো দেওয়া হয়েছে এখানে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, সবগুলো এখানে দেওয়া হয়েছে। গ নম্বর প্রশ্নটা আমরা কীভাবে লিখবো? তাহলে গ নম্বরে সবসময় আমাদের মিল অমিল জানতে চাই, তাহলে উত্তর করতে প্রথমে দুটির বৈচিত্র্য আমাদের 2 প্যারা লিখতে হবে। আমাদের সবসময় 2 প্যারা করে লিখতে হবে, মিল। তারপর আমরা প্রথমে লিখবো উদ্দীপক থেকে পাই, তারপর লিখবো আমরা পাঠ্য বই থেকে জানতে পারি, এরকম। তাহলে এরকম লিখলে তোমরা মিল সেটা বুঝতে পারবে। তাহলে যদি উদ্দীপক থেকে আর বইয়ের থেকে যদি তুমি পরে মিল পাও তাহলে মিল লিখবে, যদি বইয়ের সাথে এবং উদ্দীপকের সাথে মিল না থাকে তাহলে তুমি সেখানে অমিল লক্ষ্য করবে। তাহলে ঘ নম্বর প্রশ্ন কী লিখবো? ঘ নম্বর প্রশ্ন সবসময় মতামত জানতে চাই। তার মানে প্রথম ফেরা মতামত দিয়ে, দ্বিতীয় ফেরা যুক্তি দিয়ে, এরকম কিছু মতামত জানতে চাই। যদি মতামত সঠিক হয় তাহলে যুক্তিগত, আর মতামত সঠিক না হলে অযৌক্তিক বলে ব্যাখ্যা করা হবে। তাহলে এই অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ টপিককে আমরা যৌতুক প্রথা সম্পর্কে জেনেছি এবং চরিত্র সম্পর্কে জেনেছি। মানে চরিত্র কেমন, একজন বিয়ের সময় যে চরিত্র কীরকম ব্যবহার করে। তাহলে আমরা কিছুটা প্রশ্ন জানি নিই এখান থেকে। তোমার পরিচিত গল্পে কোন চরিত্র ফুটে উঠেছে, এরকম প্রশ্ন আসতে পারে। উদ্দীপকের এই চরিত্রের সম্পূর্ণাচ্ছারের কোন দিক ফুটে উঠছে। 3 নম্বর সম্পূর্ণাচ্ছারের সাথে উদ্দীপকের চরিত্রের মিল লক্ষ্য করো, এগুলো আসতে পারবে। তাহলে আমাদের এই সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে। ইউনিক অনলাইন ক্লাসের তোমরা সাথে থাকবে ইউনিক অনলাইন ফেসবুক পেজে এবং ইউনিক অনলাইন ক্লাসে ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। এবং যারা আমাদের এই HSC আলিম গ্রুপে ভর্তি হবে সবাই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং যারা HSC বা আলিম তারা আমাদেরকে এই স্ক্রিনে দেওয়া নম্বরে HSC বা আলিম লিখে মেসেজ দিতে পারো, তাহলে আমরা তোমাদেরকে গ্রুপে অ্যাড করব। ধন্যবাদ সবাইকে।